আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আজকে আমার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেছ, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা এই মহামারী করোনার কঠিন পরিস্থিতিতে ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে থেকে তোমাদের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো, তোমাদের আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস হওয়ার কথা। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করব। আমরা শুরুতে বলে নিচ্ছি তোমাদের উদ্দেশ্যে, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এই অধ্যায়টি তোমাদের প্রত্যেক বোর্ড পরীক্ষায় আসে, এজন্য এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ। এবং আমাদের শিক্ষার্থীবৃন্দ কৌশলের কারণে অনেক সময় বিষয়টি ভালোভাবে অঙ্কটা বুঝতে পারে না, যার কারণে পরীক্ষায় অ্যান্সার করতে সমস্যার সৃষ্টি হয়। এই জন্য তোমরা খুবই মনোযোগিতার সাথে আজকের ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করো। তোমরা প্রয়োজনে নোট খাতা নিয়ে নাও, প্রয়োজনীয় বিষয়গুলো নোট করো, তাহলে খুব সহজেই তোমরা এই অধ্যায় সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতে শিকন ফল বলবো যে আমরা আজকে কি কি বিষয়গুলো শিখব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, এবং ওর আলোকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর সংজ্ঞা বলতে পারবে। আজকের ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা নগদ, নগদান, বহির, ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণীর ব্যাংক জমার গড় মিলের কারণ সম্পর্কে বর্ণনা করতে পারবে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে। আমরা শুরু করছি আজকের অত্যন্ত মজার বিষয় ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে প্রয়োজনীয় আলোচনা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি দেখছো? একটি ব্যাংকের চিত্র দেখতে পাচ্ছ, যেখানে একটি ব্যাংক আমাদের অত্যন্ত জানাশোনা এবং পরিচিত একটি বিষয়। তোমরা ভালোভাবে জানো ব্যাংকে কি করে, ব্যাংকে তোমরা কি করো বা তোমাদের অভিভাবকরা কি করে, ব্যাংকে টাকা জমা রাখে। এখানে ব্যাংকে অনেক অফিসারের ছবিও দেওয়া আছে, পাশাপাশি টাকার ছবিও দেওয়া আছে। ব্যাংকে আমরা কি করি? টাকা পয়সা জমা করি। আধুনিক ব্যবসা বাণিজ্যের জগৎ থেকে শুরু করে ব্যক্তি, প্রতিষ্ঠান সবাই ব্যাংকের সাথে, ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত। তাই আমরা যেটা বুঝি যে ব্যাংক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে জনগণ তাদের অর্জিত অর্থ বা তাদের সঞ্চিত অর্থ আমানত হিসেবে নিরাপদে রেখে থাকে। তাহলে এই যে ব্যাংকের সাথে আমাদের নিয়মিত আসা যাওয়া, নিয়মিত কার্যক্রম, এখানে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে গেলে আমাদের এখানে যে বিষয়টি বুঝতে হবে, আমরা ব্যাংকের সাথে যে যাবতীয় লেনদেনগুলো সম্পন্ন করি, এই লেনদেনগুলো আমরা যে বইতে লিখি, এই বইয়ের নাম হচ্ছে ক্যাশ বুক, নগদান বই। তোমরা সবাই জানো নগদান বই হচ্ছে এমন একটা বই যে বইতে আমরা আমাদের যাবতীয় দৈনন্দিন সংগঠিত নগদ লেনদেন এবং ব্যাংক সংগত লেনদেন হিসাবভুক্ত করে থাকি। অর্থাৎ তোমরা সবাই আগে জানার কথা, কারণ তোমরা এটা তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে তোমরা নগদান বই করে আসছো। নগদান বইতে এই বিষয়ে যদি তোমরা ভালোভাবে বুঝো, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী বুঝতে সুবিধা হয়। নগদান বইতে আমরা নগদ এবং ব্যাংক সংগত লেনদেন হিসাবভুক্ত করি। অর্থাৎ যেহেতু আমাদের আলোচ্য বিষয় ব্যাংক, সেহেতু বুঝতে হবে যে আমাদের কাছে যেই বইটি থাকে ব্যাংক সংগত লেনদেনের জন্য, এই বইটিকে বলা হবে নগদান বই। আর ব্যাংকের কাছে একটি বই রাখে, ব্যাংকও যেহেতু আমরা লেনদেন করি, লেনদেন হিসাব আমরাও রাখি, ব্যাংকও রাখে। ব্যাংকের কাছে একটা বই থাকে, বইটার নাম কি? ব্যাংক বিবরণী। তাহলে আমরা যে বইটা রাখি, এই বইয়ের নাম নগদান বই, আর ব্যাংক যে বইটা রাখে ওই বইয়ের নাম হচ্ছে ব্যাংক বিবরণী। আমাদের এখানে আমরা ব্যাংক বিবরণীর একটি স্যাম্পল তোমাদেরকে দিয়ে দিলাম।
এই স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরাও হিসাব রাখি, ব্যাংকও হিসাব রাখে। তাহলে আমাদের হিসাব আর ব্যাংকের হিসাবের উদ্বৃত্ত বা টাকার পরিমাণ একই হওয়ার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে এটি গড়মিল হয়ে যায়। আর এই গড়মিল নিরসন করার জন্য আমরা যে বিবরণী প্রস্তুত করি তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। যেমন এখানে আমাদের একটা স্লাইড দেওয়া আছে, তোমরা দেখো এখানে ব্যাংক রিকনসিলিয়েশনের একটা বোঝার জন্য একটা স্লাইড আমরা দিলাম। সেখানে ক্যাশ বুকের ব্যালেন্স দেওয়া আছে $1,500 আর ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স অর্থাৎ নগদান বইয়ের ব্যালেন্স $1,500 আর ব্যাংকের স্টেটমেন্টের ব্যালেন্স $1,760। তাহলে ডিফারেন্স কত টাকা? 260। স্বাভাবিকত ডিফারেন্স হওয়ার কথা না। দেখো তোমরা এখানে বাম দিকে ক্যাশ বুকের একটা চিত্র দেওয়া আছে, ডান দিকে ব্যাংকের একটা চিত্র দেওয়া আছে। তোমার হিসাব অনুযায়ী 1500, ব্যাংকের হিসাব অনুযায়ী 1760। ভিন্ন হওয়ার কথা ছিল না, কিন্তু এই ভিন্ন হয়ে যাওয়ার কারণে আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়। তো এই জন্য প্রথমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর সংজ্ঞা আমরা ইতিমধ্যে তোমাদেরকে বোঝাতে পেরেছি। একটু আমাদের সিস্টেমেটিক ওয়েতে আমরা একটু জানবো। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক সংক্রান্ত লেনদেনের জন্য নিজের কাছে রক্ষিত নগদান বই এবং ব্যাংকে সংরক্ষিত ব্যাংক বিবরণী জেরের গড়মিল নিরসন করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। তাহলে বোঝা গেল যে আমাদের কাছে রক্ষিত নগদান বই আর ব্যাংকের কাছে রক্ষিত ব্যাংক বিবরণীর ভিতরে গড়মিল নিরসন করার জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দুটি স্লাইড তোমাদেরকে আগেই দেখিয়েছি। আমরা নগদান বহির ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণীর ব্যাংক জমার গড়মিল নিরসন করার জন্য যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, সেহেতু গড়মিলের কারণগুলো আমরা নির্ণয় করব। কারণ যদি কারণ আমরা বুঝি তাহলে আমাদের পক্ষে ব্যাংক সমন্বয়টা সঠিকভাবে প্রস্তুত করা সম্ভব। কারণ আমরা জানি যে আমরা যদি কোনো ডাক্তারের কাছে যাই অসুস্থ হয়ে, যে ডাক্তার আমার অসুস্থতার কারণ নির্ণয় করতে পারবে, যে ডাক্তার আমার কি কি কারণে বা কোন সমস্যার কারণে আমি এই অসুস্থতার সম্মুখীন হয়েছি সেটা আমার সাথে আলাপ আলোচনার মাধ্যমে বলতে পারবে, সেই ডাক্তারকে আমরা ভালো ডাক্তার এবং সেরা ডাক্তার মনে করি। এই জন্য আমরা আগে কারণগুলা জানবো। দেখো আমাদের এখানে 9টি কারণ লেখা আছে। জমাকৃত চেক যা ব্যাংকে আদায় বা জমা হয়নি, এটা হচ্ছে 1 নম্বর কারণ। অর্থাৎ আমরা যখন কোনো চেক ব্যাংকে জমা দিই, আমরা কোন চেক ব্যাংকে জমা দিই? আমরা যখন কোনো দেনাদারের কাছ থেকে কোনো টাকা পাই, তখন ওই টাকাটা যখন চেকের মাধ্যমে পাই, তখন আমরা ওই চেকটা কি করি? ব্যাংকে জমা দিতে হয়। কেন? ব্যাংক আমাদের পক্ষে যে ব্যক্তির চেক, ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কি করবে? আদায় করবে। এখন আমরা জমা দিলাম কিন্তু ব্যাংক আদায় করেনি বা ব্যাংক এখনো আদায় করতে পারেনি বা আদায়ের পথে আছে। এই যে আমরা ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে আমরা নগদান বইতে যোগ করে ফেলবো, কিন্তু ব্যাংক এখনো জমা না দেওয়ার কারণে ব্যাংক কি করবে না? যোগ করবে না। এই জন্য গড়মিল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার যেটা, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমরা চেক ইস্যু করি, কার বরাবর ইস্যু করি? আমরা চেক ইস্যু করি পাওনাদার বা প্রদেয় হিসাব বরাবর। কেন ইস্যু করি? টাকা পরিশোধ করার জন্য। টাকা পরিশোধ করি আমরা, অর্থাৎ আমরা যখন কারোর টাকা পরিশোধ করে চেক প্রদান করি, এই চেকটা আমরা যখন প্রদান করি তখন পাওনাদার বা প্রদেয় হিসাব এর কাজ হচ্ছে এই ব্যাংকের টাকাটা, এই চেকের টাকাটা তারা ব্যাংকে গিয়ে উত্তোলন করে নিবে। এখন দেখা গেল যে আমরা তাদেরকে চেক দিয়ে দিলাম, আমরা নগদান বইতে বাদ দিয়ে দিলাম টাকার পরিমাণ, কিন্তু তারা এখন ব্যাংকে যায়নি, উপস্থাপন করতে পারে নাই। দেখা যাচ্ছে যে আমাদের ব্যালেন্স আর ব্যাংকের ব্যালেন্স গড়মিল হয়ে গেল। সরাসরি ব্যাংকে জমা বা ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, কেউ যদি সরাসরি ব্যাংকে জমা দেয় অথবা ব্যাংক আমাদের পক্ষে সরাসরি কারো কাছ থেকে কোনো টাকা আদায় করে, তাহলেও দেখা গেল যে আমরা এটা যোগ করি না, কিন্তু ব্যাংক যোগ করে ফেলছে, ব্যাংকের সাথে আমাদের গড়মিল হয়ে যায়। আবার সরাসরি ব্যাংক কর্তৃক পরিশোধ হতে পারে, অর্থাৎ আমাদের পক্ষে ব্যাংক যখন কারোর কাছে কোনো টাকা সরাসরি পরিশোধ করে দেবে, পরিশোধ করার কারণে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করবে, কিন্তু আমরা না জানার কারণে আমরা টাকা মাইনাস করবো না বা বাদ দিব না।
যার কারণে কি হবে, উভয়জনের গড়মিল হয়ে যাবে। ব্যাংক কর্তৃক ছাড় বা জমা দিতে সুদ ধার্য। ব্যাংক আমাদেরকে দৈনন্দিন যে বিভিন্ন রকম সেবা প্রদান করে, সেবার বিনিময়ে ব্যাংক ছাড় ধার্য করে, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, অথবা আমাদের যদি কখনো জমা অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ ব্যাংকে যে পরিমাণ টাকা জমা আছে এর থেকে বেশি টাকা আমরা উত্তোলন করে ফেলি, জমা অতিরিক্ত হয়ে যায়, তাহলে এটার উপর ব্যাংক আমাদের সুদ ধার্য করে, সুদ ধার্য করে। আর এই ধার্যকৃত সুদ ব্যাংক অটোমেটিক আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, অর্থাৎ ব্যাংক কি করে, ডেবিট করে। এই জন্য যাবে, অর্থাৎ ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করবে, কিন্তু আমি বিষয়টি না জানার কারণে আমি মাইনাস করব না। অথবা ব্যাংক যে আমাকে অনেক সময় আমাদের জমার অতিরিক্ত টাকা দিয়ে থাকে, ব্যাংক জমা অতিরিক্ত, এটার বিনিময়ে যদি ব্যাংক কোনো সুদ ধার্য করে, সেই সুদটাও ব্যাংক আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে, আমাদের অ্যাকাউন্টে ডেবিট করে, আর আমরা করি ক্রেডিট। তো স্বাভাবিকত ব্যাংক আমাদের অ্যাকাউন্টে ডেবিট করলো বা বাদ দিল, কিন্তু আমরা না জানার কারণে গড়মিল হয়ে যাবে। আর একটা 6 নম্বর হচ্ছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, ব্যাংক আমার যে টাকা ব্যাংকে জমা আছে, এই জমাকৃত টাকার বিনিময়ে ব্যাংক যখন সুদ মঞ্জুর করে, তখন ব্যাংক অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে দেয়, কিন্তু আমরা না জানার কারণে আমরা বাড়াতে পারি না বা আমরা না বাড়াই না, যার কারণে গড়মিল হয়ে যায়। বিলের বাট্টাকরণ এবং চেক বা বিলের প্রত্যাখ্যান, অর্থাৎ ব্যাংকে আমরা যদি কোনো বিল বাট্টা করি, বাট্টা করার কারণে ব্যাংকে দেখা গেল যে আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক টাকা কেটে আমার বিলের টাকাটা কিছু অংশ কেটে বাকি টাকাটা ব্যাংক জমা করে। দেখা গেল যে আমরা আমাদের নর্দম্বইতে সে পুরো টাকা লিখে ফেলি, এই কারণে গড়মিল হয়ে যায়। অথবা অনেক সময় আমরা চেক বা বিল ব্যাংকে জমা দিয়ে টাকার পরিমাণ বাড়াই, কিন্তু ব্যাংক এটা প্রত্যাখ্যান করার কারণে টাকার পরিমাণ কমিয়ে ফেলে, যার কারণে গড়মিল হয়ে যায়। ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম, ব্যাংক যখন আমাদের অ্যাকাউন্ট থেকে টাকার পরিমাণ কমায়, তখন আমাদেরকে যে নোটটা পাঠায় এটাকে বলে ডেবিট মেমোরেন্ডাম, আর টাকার পরিমাণ যখন বাড়ায় তখন যে নোটটা পাঠায় তাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। তো ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম, ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকার পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে ব্যাংক তার হিসেবে লিখে ফেলে, কিন্তু আমরা না জানার কারণে গড়মিল হয়ে যায়। আবার 9 নম্বরে আছে অনেক সময় আমানতকারী বা ব্যাংকের ভুলের কারণেও গড়মিল হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আমরা কারণগুলো জানার পরে এবার আমরা একটা সংক্ষিপ্ত ছক আলোচনা করে তারপরে অঙ্কে যাব। আমাদের এখানে ছকে দেখো, আমরা আগেই বলেছি এখানে উদ্দেশ্যটা কি, নগদান বইয়ের ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণীর ব্যাংক জমার ভিতরে গড়মিল নিরসন করা। গড়মিল নিরসন করার উদ্দেশ্যে আমরা এই বিবরণীটা প্রস্তুত করি। এখানে আমরা কি করি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা জের দিয়ে আমাদের অঙ্ক শুরু হয়, কিছু বিষয় যোগ এবং কিছু বিষয় বাদ দেওয়ার পরে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা জের দিয়ে আমাদের অঙ্ক শেষ হয়। তোমরা এখানে ছকের ভিতরে দেখতে পাচ্ছ, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা জের দিয়ে আমরা অঙ্ক শুরু করব, তারপর কিছু বিষয় যোগ হবে। এক হচ্ছে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি, অর্থাৎ আমরা একটু আগেও বিষয়টা আলোচনা করেছি, আমরা যদি কারো কাছে চেক ইস্যু করি তাহলে আমি আমার নগদান বইতে ব্যাংক জমার পরিমাণ কমিয়ে ফেলি, কিন্তু তারা ব্যাংকে চেকটা উপস্থাপন করতে না পারার কারণে অথবা না করার কারণে ব্যাংক কিন্তু টাকার পরিমাণ কমাবে না। এই জন্য আমি এটা সঠিক করার জন্য আমি এটা কি করে দিব, যোগ করে দিব। তারপরে 2 দেখো, ব্যাংক কর্তৃক সরাসরি যে কোনো পাওনা আদায়, ব্যাংক যদি সরাসরি কোনো পাওনা আদায় করে ব্যাংকের পরিমাণ বাড়বে, এটা যোগ হবে। দেনাদার যদি সরাসরি ব্যাংকে জমা দেয় 3 নম্বরে, তাহলে সেখানেও ব্যাংকের জমার পরিমাণ বাড়বে, এই জন্য যোগ হবে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে ব্যাংক জমার পরিমাণ বাড়বে, এই জন্য এটা যোগ হবে। আর বিয়োগের দিকে 1 নম্বর আছে জমাকৃত চেক যা ব্যাংক আদায় করেনি বা জমা হয়নি। এই যে আমরা একটু ওই কারণ বিশ্লেষণ করতে গিয়ে বললাম, আমরা চেক পেয়ে ব্যাংকে জমা দিলাম, কিন্তু ব্যাংক এখনো এটা আদায় করেনি বা ব্যাংকে এটা এখনো জমা হয়নি। তাহলে আমি চেক পেয়ে ব্যাংকে জমা দিয়ে আমার ব্যাংক জমার পরিমাণ বাড়িয়ে দিলাম নগদান বইতে, কিন্তু ব্যাংক এটা এখন আদায় না করার কারণে ব্যাংক বাড়াবে না। এই জন্য আমি কি করব, আমার হিসাবটা মেলানোর জন্য আমি যেহেতু আগে যোগ করছি এখন এটা বিয়োগ করে মিলিয়ে দিব।
2 এর ক্ষেত্রে বলা আছে ব্যাংক কর্তৃক সরাসরি যে কোনো দেনা পরিশোধ। স্বাভাবিকভাবে ব্যাংক কর্তৃক যে কোনো দেনা পরিশোধ করলে ব্যাংক জমা কমে, এটা বিয়োগ হবে। আর ব্যাংক কর্তৃক চেক বা বিল যখন প্রত্যাখ্যান করে, ব্যাংকে যখন আমরা কোনো চেক বা বিল জমা দিয়ে থাকি আমাদের ব্যাংক জমার পরিমাণ বাড়ে, আর যখন প্রত্যাখ্যান করবে তখন ব্যাংক জমার পরিমাণ কমবে। এই জন্য এটার কারণে এটা ব্যাংক জমার পরিমাণ কমার কারণে এটা বিয়োগ করব। 4 নম্বরে দেখো ব্যাংক কর্তৃক ছাড় বা জমাতিরিক্ত সুদ ধার্য। ব্যাংক যদি ছাড় ধার্য করে অথবা জমাতিরিক্ত সুদ ধার্য করে থাকে তাহলে এতে আমাদের ব্যাংক জমার পরিমাণ কমবে, এই জন্য এটাও বিয়োগ হবে। তাহলে প্রথমে যোগের বিষয়গুলো যোগ করে আমরা টোটাল যোগফল নির্ণয় করব, তারপর বিয়োগের বিষয়গুলো বাদ দেওয়ার পরে যে ফলাফলটা বের হবে সেটা হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার জেড। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটি সরাসরি একটা অঙ্কে যাব। এখানে একটা অঙ্ক প্রশ্নে উল্লেখ আছে, জনাব কলিম 2019 সালের 31শে মার্চ তারিখে নগদান বহি মোতাবেক ব্যাংক জমা 28,000 টাকা হলেও ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা 24,600 টাকা। এই যে দেখো গড় মিল যাচাই করে দুটি বিবরণীর গড় মিলের নিম্নোক্ত কারণগুলা পাওয়া গেল। এক হচ্ছে চেক ইস্যু করা হয়েছে 4,000 টাকা, কিন্তু পরিশোধ হয়েছে কত টাকা? 2,000 টাকা। 5,000 টাকা চেক ব্যাংকে জমা দেওয়া হলো, তা 31শে মার্চের পরে আদায় হয়। 3 ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ 3,000 টাকা, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,200 টাকা। 4 নাম্বার। 5 ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 700 টাকা। 6 ব্যাংক চার্জ করেছে 300 টাকা। তোমরা প্রশ্নটি লিখে নাও অথবা ভালোভাবে দেখে নাও। করণীয় হিসাবে আমাদের কাছে যে কাজগুলা করার জন্য আমাদেরকে বলছে, করণীয় 1 ব্যাংক কত টাকা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে। খতে বলছে করণীয় জনাব কলিমের বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। গতে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে ক সম্পর্কে একটু আলোচনা করি। কত টাকার জন্য ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে? আমরা সংক্ষেপে বলি, ডেবিট মেমোরেন্ডাম মানে হচ্ছে ব্যাংক যখন কোনো কারণে আমাদের অ্যাকাউন্টে টাকা ডেবিট করে। আর একটা কথা বলে রাখি, আমরা যখন কোনো টাকা নগদান বইতে জমা করি আমরা করি ডেবিট, অর্থাৎ আমরা যখন কোনো টাকা ব্যাংকে জমা করি আমরা নগদান বইতে করি ডেবিট, আর ব্যাংক থেকে যখন কোনো টাকা উত্তোলন করি বা কমে যায় আমরা নগদান বইতে করি ক্রেডিট। আর কারণ হচ্ছে আমাদের কাছে ব্যাংকে জমাটা সম্পদ, এই জন্য আমরা জমা দিলে আমরা সম্পদ বাড়াই করি ডেবিট, আর ব্যাংকের কাছে সেটা হবে ক্রেডিট। তাহলে ব্যাংকে যখন আমরা কোনো টাকা জমা দিই আমরা নগদান বইতে ডেবিট করি, কারণ আমাদের সম্পদের পরিমাণ বাড়ে। আর যদি আমরা ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করি বা ব্যাংক জমার পরিমাণ কমে যায়, সম্পদের পরিমাণ করে কমে, আমরা করি ক্রেডিট। আর অন্যদিকে ব্যাংক কি করে? ব্যাংক যখন আমরা কোনো টাকা ব্যাংকে জমা দিই আমাদের ব্যাংক জমার পরিমাণ বাড়ে, ব্যাংক করে ডেবিট। ব্যাংক কি করে? ক্রেডিট করে। অর্থাৎ ব্যাংকে কোনো টাকা যখন আমরা জমা দিয়ে থাকি আমাদের ব্যাংক জমা বাড়ে, ব্যাংকের কাছে এটা দায়, ব্যাংক দায় বাড়ার কারণে ব্যাংক করে ক্রেডিট। আর কোন টাকা যখন আমরা উত্তোলন করি বা ব্যাংক জমা কমে ব্যাংক সেটা করে ডেবিট। এই জন্য ব্যাংক যখন আমাদের কোনো অ্যাকাউন্টকে কোনো কারণে ডেবিট করে তখন আমাদের কাছে যে নোটটা পাঠায় তাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। আমরা এইভাবে মনে রাখবো, ব্যাংক যখন আমাদের অ্যাকাউন্টে টাকা কোনো কারণে ডেবিট করে তখন যে নোটটা পাঠায় তাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। তাহলে আমাদের এখানে কত টাকার জন্য ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে? যেমন দেখো আমাদের 3 নাম্বার 1 নম্বরে চেক ইস্যু করা হয়েছে 4,000 টাকা, পরিশোধ হয়েছে 2,000 টাকা। তাহলে ব্যাংক 2,000 টাকা পরিশোধ করছে, এই জন্য আমার কাছে ব্যাংক আমাদের এখানে সমাধানে দেওয়া আছে। দেখো এখানে চেক পরিশোধ করা হয়েছে। 1 নম্বর তথ্যে বলা আছে ব্যাংক 4,000 টাকা চেক ইস্যু করলো, পরিশোধ করেছে 2,000 টাকা, এটা আসবে ডেবিট মেমোরেন্ডাম হিসাবে। ব্যাংক যখন পাওনাদারকে পরিশোধ করে ব্যাংক জমার পরিমাণ কমে এবং ব্যাংক ডেবিট করে আমাকে নোট পাঠায়, এজন্য এটাও ডেবিট মেমোরেন্ডামের তালিকা আসবে। আর ব্যাংক যখন কোনো চার্জ ধার্য করে তখন ব্যাংক জমার পরিমাণ কমে ব্যাংক ডেবিট করে, এই ব্যাংক চার্জ করেছে 300 টাকা, এটাও ডেবিট মেমোরেন্ডাম হিসেবে করণীয় কতে আসবে। টোটাল এখানে যোগফলটা আমার এখানে যোগফলটা আসে নাই, তোমরা 5,300 টাকা যোগফল লিখে নিবা। তারপরে আসে দেখো জনাব কলিমের জাবেদা, ব্যাংক সংক্রান্ত লেনদেনের জাবেদা। প্রয়োজনীয় জাবেদা যখন করার জন্য বলে আমরা সবগুলোর উপর জাবেদা করার প্রয়োজন নাই। স্বাভাবিকত
আমরা যে সকল লেনদেন ব্যাংকে সম্পন্ন হয়েছে আমরা হিসাব করি নাই, ব্যাংকে সম্পন্ন করছে আমরা হিসাব করি নাই, এগুলোর উপর জাবেদা হবে। যেমন আমাদের 3 নম্বরে ছিল পাওনাদারকে সরাসরি পরিশোধ, তাহলে পাওনাদারকে সরাসরি পরিশোধ করলে পাওনাদারের পরিমাণ কমে, পাওনাদার ব্যবসায়ের দায়, এই জন্য ডেবিট হবে, পাওনাদার হিসাব ডেবিট। আর এটার কারণে ব্যাংক জমার পরিমাণ কমে, ব্যাংক হিসাব ক্রেডিট। 4 নাম্বার আমাদের প্রশ্নে আছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে ব্যাংক জমার পরিমাণ বাড়ে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট। আর লভ্যাংশ আদায় করার কারণে আমার আয় বাড়ে, এই জন্য লভ্যাংশ হিসাব ক্রেডিট। এগুলোতে কিন্তু জাবেদার সাথে কারণ লিখতে হবে। 5 নাম্বার সমন্বয় বলা আছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করছে, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে ব্যাংক জমার পরিমাণ বাড়ে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক সুদ ব্যবসায়ের আয়, এজন্য ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। 6 নম্বর সমন্বয় বলা আছে ব্যাংক ছাড় ধার্য করছে, ব্যাংক আমাদেরকে বিভিন্ন রকম সেবার বিনিময়ে যে ছাড় ধার্য করে, এই ছাড়টা ব্যবসায়ের খরচ, এজন্য এটাকে আমরা ডেবিট করব। আর এটার কারণে আমার ব্যাংক জমার পরিমাণ কমবে, এজন্য ব্যাংক হিসাব কি করব, ক্রেডিট করব। এখানে আমরা প্রয়োজনীয় জাবেদার ব্যাপারে আরেকটু পরে আলোচনা করব, কোনটা কোনটা জাবেদা করা হবে, কোনটা কোনটা করা লাগবে না। পরবর্তীতে আসো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী যেভাবে তোমাদেরকে ফরম্যাটে দিয়েছি, আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটা করার আগে আরেকটা বিষয় তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে 3টা কথা আমাদেরকে মনে রাখতে হবে। কয়টা কথা? 3টা কথা। 3টা বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীটা একদম সহজ ব্যাপার। যেমন এই যে আমরা বলছি চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন করা হয়নি, এটা আমরা কেন হয়নি এটা আমরা বুঝিয়েছি। আমরা চেক ইস্যু করছি, আমরা ব্যাংক জমা নকদান বইতে মাইনাস করছি, ব্যাংক এখনো উপস্থাপন ব্যাংকে না হওয়ার কারণে ব্যাংক মাইনাস করে না, এই জন্য ব্যাংকের সাথে যোগ করা মিলানোর জন্য আমরা যোগ করে দিব। তাহলে ইস্যুকৃত কিন্তু উপস্থাপিত বা উপস্থাপন হয়নি এরকম চেক সবসময় যোগ হবে। আর বিয়োগের জন্য আমরা একটা মুখস্থ রাখবো, যোগের জন্য একটা মুখস্থ রাখবো, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। আর বিয়োগের জন্য আমরা একটা বিষয় মুখস্থ রাখবো, জমাকৃত চেক যা ব্যাংকে আদায় হয়নি। এগুলো কমন বিষয় এবং প্রায় অঙ্কে এই বিষয়গুলো আসে। চেক আমরা জমা দিছি ব্যাংকে, আমরা কারো কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিছি, ব্যাংক জমা আমরা নকদান বইতে প্লাস করছি, কিন্তু ব্যাংক এখনো তাদের টাকাটা আদায় করে নাই, এই জন্য ব্যাংক প্লাস করে নাই। আমরা ব্যাংকের সাথে মিলানোর জন্য আমরা এটা বিয়োগ করে দেবো। তাহলে যোগের জন্য একটা মুখস্থ রাখতে হবে, বিয়োগের জন্য একটা মুখস্থ রাখতে হবে। বাকি সবগুলোর জন্য ব্যাংক জমা বাড়লে যোগ, কমলে বিয়োগ। 3টা কথা। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি এটা সবসময় যোগ হবে, যোগের জন্য মুখস্থ রাখতে হবে। যদি তোমরা বুঝতে কষ্ট হয় তাহলে মুখস্থ রাখলেও তোমাদের এটা চলবে। আর বিয়োগের জন্য মনে রাখতে হবে জমাকৃত চেক যা ব্যাংকে আদায় হয়নি। আর বাকিগুলোর ক্ষেত্রে ব্যাংক জমা বাড়লে যোগ, কমলে বিয়োগ। তাহলে এখানে যোগ 1 নম্বরে বলা আছে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি এটা যোগ করছি, ব্যাংক লভ্যাংশ আদায় করছে ব্যাংক জমা বাড়ছে এটা যোগ, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলে ব্যাংক জমা বাড়ে যোগ, মোট 700 টাকা টোটাল। এগুলো যোগ করার পরে মোট যোগফল 4900 টাকা। এবার আমাদের নকদান বই অনুযায়ী ব্যাংক জমা জেরের সাথে ওই 4900 টাকা যোগ করার পরে মোট যোগফল 32900। বিয়োগের দিকে হবে জমাকৃত চেক যা ব্যাংকে আদায় হয়নি, এটা বিয়োগ হবে, আমরা তোমাদের সামনে আগেই আলোচনা করেছি। আর বাকি দুইটা যেমন ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ করলে ব্যাংক জমা কমে, এটা বিয়োগ হবে, ব্যাংক কর্তৃক ছাড় ধার্য করলে ব্যাংক জমা কমে, এটাও বিয়োগ হবে। তাহলে বিয়োগের দিকে যোগফল 8300 টাকা। তাহলে যোগের দিকে যোগফলের সাথে নকদান বইয়ের ব্যাংক জমা যোগ করার পরে যে 32900 টাকা হলো, এখান থেকে আমরা বিয়োগের দিকে যোগফল বাদের দিকে যোগফল 8300 টাকা বাদ দেওয়ার পরে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা 24600 টাকা, 24600 টাকা হবে। তাহলে দেখো আমাদের এই অঙ্কে কিন্তু অঙ্কের শুরুতেই নকদান বইয়ের জের এবং ব্যাংক বিবরণের জের দুইটাই দেওয়া আছে। আর দুইটাই দেওয়া থাকার কারণে আমাদের অঙ্ক মিলে গেছে, এটা আমরা বুঝতে কোনো সমস্যা নেই। আর একটা বিষয় আমি বলছিলাম জাবেদা কোনগুলা হবে, কোনগুলা হবে না। আমরা এখানে মনে রাখতে হবে, প্রথমত আমরা যে বলছি যোগের জন্য সবসময় মনে রাখতে হবে যোগের জন্য একটা, এটার জন্য নর্মালি কোনো জাবেদা হবে না। দ্বিতীয়ত বিয়োগের জন্য একটা বলছি, এটার জন্য নর্মালি কোনো জাবেদা হবে না। আর যদি ব্যাংক কোনো ভুল করে এটার জন্য আমরা কোনো জাবেদা দিব না। তাহলে 3টা বিষয়, যোগের জন্য যে বিষয়টা আমরা মনে রাখবো ইস্যুকৃত কিন্তু অনুপস্থাপিত চেক, এটা কখনো আমার এখানে জাবেদা হবে না। আদায়ের জন্য ব্যাংক জমা কিন্তু অনাদায়ী
চেক, এটি আমরা বিয়োগের জন্য মনে রাখতে বলছি। এটার জন্য কোনো জাবেদা হবে না। আর ব্যাংক যদি কোনো ভুল করে এটার জন্য ব্যাংক জাবেদা দিবে, আমার জাবেদা দেওয়া দরকার নাই। এই তিনটা বিষয়ের উপর জাবেদা হবে না, বাকিগুলোর ক্ষেত্রে জাবেদা হবে। প্রয়োজনীয় জাবেদা বললে এগুলো হবে। আর যদি নাম্বার দিয়ে দেয় তাহলে তোমরা নাম্বার অনুযায়ী করতে পারবে, পরীক্ষা এভাবে প্রশ্নে দেওয়া থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী আজকে আমরা আলোচনা শেষ করব। তোমরা আশা করি সহজভাবে ব্যাংক সমন্বয় বিবরণী বুঝতে পেরেছ। আমি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ব্যাংক সমন্বয় বিবরণীটা মূলত নগদান বইয়ের ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণীর ব্যাংক জমার ভিতরে গড় মিল নিরসংখ্যার জন্য প্রস্তুত করা হয়। এবং এটি কেন করা হয়, কিভাবে করা হয়, এটি নগদান বইয়ের ব্যাংক জমার জের দিয়ে শুরু হয়, কিছু বিষয় যোগ হয়, কিছু বিষয় বিয়োগ হয়, আর তারপরে ব্যাংক বিবরণী ব্যাংক জমার জের দিয়ে শেষ হয়। আমাদেরকে তিনটা বিষয় মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। যোগের জন্য একটা বিষয় সবসময় মনে রাখতে হবে কি, ইস্যুকৃত। তোমরা মনে রাখতে হবে ইস্যু কথাটা আসলে ইস্যুকৃত কিন্তু অনবস্থাপিত চেক সবসময় যোগ হবে। আদায়ের জন্য জমাকৃত কিন্তু অনাদায়ী, আদায় এই বিষয় যদি মাথায় রাখো, আদায়ের জন্য জমাকৃত কিন্তু অনাদায়ী, এটা সবসময় কি হবে, বিয়োগ হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে ব্যাংক জমা বাড়লে যোগ, কমলে অবশ্যই বিয়োগ। এই কথাটি মাথায় রাখলে তোমরা আশা করি পারবে। এটা আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর প্রথম ধাপ, প্রথম পর্যায়। এরপরে দ্বিতীয় পর্যায়ে আছে, তারপরে আমাদের আরো দ্বৈত বা সংশোধিত যে একটা সিস্টেম আছে, বিষয়গুলো আমরা পরবর্তীতে তোমাদের সাথে আরো আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকের ক্লাসের কার্যক্রম শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমরা আরো কোনো একদিন এই ধরনের কোনো একটি মজার ক্লাস নিয়ে তোমাদের সাথে উপস্থিত হব। সেই আশাবাদ ব্যক্ত রেখে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।